মরুভূমির মাঝখানে অবস্থিত একটি ছোট্ট শহর, যেটা তৈরি করা হয়েছে বয়স্ক মানুষদের জন্য, যাতে করে মানুষেরা নিজেদের জীবনের শেষ দিনগুলো এখানে নিশ্চিন্তে কাটাতে পারে। কিন্তু এখানে বয়স্ক মানুষদের আনা হয় এক নাম না জানা আদিম পিশাচের খাবার হিসেবে। কথা বলছিলাম সম্প্রতি মুক্তি পাওয়া জনপ্রিয় হরর মিস্ট্রি সিরিজ দ্য বোরোস নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। গল্পের শুরুতে আমরা গ্রেস নামে একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পাই। বেশ বড় একটা বাড়িতে সে একাই বসবাস করে। সারাদিনের কাজকর্ম শেষ করে গ্রেস তার রাতের খাবার তৈরি করছিল। এরপর ড্রয়িং রুমে বসে টিভি দেখতে শুরু করে। তখন গ্রেসের কাছে একটি ভিডিও কল আসে। কলটা করেছিল গ্রেসের স্বামী রুদ্র। রুদ্রর মানসিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না, তাই তাকে একটা বিশেষ মেডিকেল ফ্যাসিলিটিতে রাখা হয়েছে। কথা বলার সময় রুদ্র বারবার করে বলছিল, আমাকে এখান থেকে নিয়ে যাও, তারা আমাকে শেষ করে ফেলবে। গ্রেস রুদ্রর এসব কথার মানে বুঝতে না পারলেও তার মনে হচ্ছিল মানসিক অবস্থার অবনতি হওয়ার কারণে রুদ্র এরকম উল্টাপাল্টা কথা বলছে। তাই গ্রেস তাকে শান্ত করার চেষ্টা করে এবং শীঘ্রই তার সাথে দেখা করার আশ্বাস দেয়। তখন সেখানে মেডিকেল ফ্যাসিলিটির লোকজন এসে কল কেটে রুদ্রকে নিয়ে যায়। বুক ভরা কষ্ট আর হতাশা নিয়ে গ্রেস ঘুমাতে যায়। তবে সে জানতো না অন্ধকারের আড়ালে কেউ তার জন্য অপেক্ষা করছে। হঠাৎ করে রুমের টিভিটা বন্ধ হয়ে যায়। আর তখনই দেখা যায় ঘরের অন্ধকার থেকে একটা অদ্ভুত মাকড়সার মতো বীভৎস প্রাণী গ্রেসের দিকে এগিয়ে আসছে। হঠাৎ করে গ্রেসের ঘুম ভেঙে যায়। সে তার বাড়ি থেকে পালানোর চেষ্টা করে, তবে সেই প্রাণীটা গ্রেসকে ধরে ফেলে এবং টানতে টানতে রুমের ভেতরে নিয়ে যায়। তখন সেখানে দরজার হ্যান্ডেল খুলে নিচে পড়ে যায়। সেই হ্যান্ডেলের উপরে খোদাই করে লেখা ছিল বি শব্দ। এরপর আমরা পরিচিত হই মিস্টার স্যাম কুপারের সাথে। একটা সময় সে একজন অ্যানালিটিক্যাল ইঞ্জিনিয়ার ছিল, তবে তার এখন বয়স হয়েছে, তাই সে আগের মতো কাজ করতে পারে না। রিটায়ারমেন্টের পর স্যামের মেয়ে জুলিয়া আজ তাকে নিয়ে যাচ্ছে দ্য বোরোজ নামে একটি ফ্যাসিলিটিতে। তো এখানে আমরা দ্য বোরোজ সম্পর্কে জানতে পারি। বোরোজ হলো বয়স্ক মানুষদের জন্য তৈরি করা একটা বিশেষ ধরনের রিটায়ারমেন্ট হোম, যা একটি বিস্তীর্ণ মরুভূমির একেবারে মাঝখানে অবস্থিত। তবে এটা আর 10টা সাধারণ ওল্ড এজ হোমের তুলনায় আলাদা। এখানে আসা প্রত্যেক বয়স্ক মানুষদের আলাদা একটা বাড়ি দেওয়া হয়। এক কথায় বলা যায় একটা সাজানো গোছানো ছোট্ট শহর, যেখানে বয়স্ক মানুষেরা নিজেদের বাকি জীবনটা নিশ্চিন্তে কাটাতে পারে। এই জায়গার চেয়ারম্যান হলো ব্লেন। 1950 সালে ব্লেনের পিতা দ্য বোরোজ প্রতিষ্ঠা করেছিল বয়স্ক মানুষদের জন্য। যাই হোক, স্যামের মেয়ে জুলিয়া তাকে বোরোজে নিয়ে আসছিল। তবে স্যামের মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে এখানে থাকতে চায় না। কিছুদিন আগে স্যামের স্ত্রী মারা গিয়েছে। মারা যাওয়ার আগে স্যামের স্ত্রী তাদের শেষ বয়সে নিশ্চিন্তে থাকার জন্য দ্য বোরোজে একটি বাড়ি বুক করে গিয়েছিল। স্যামের স্ত্রী তাদের জীবনের শেষ কয়েকটা দিন এখানে কাটাতে চেয়েছিল, তাই স্ত্রীর কথা রাখার জন্য স্যাম দ্য বোরোজে এসেছে। বোরোজে আসার পর তাদের প্রথম দেখা হয় কেটের সাথে। তার কাজ হচ্ছে এখানে আসা নতুন মানুষদের এই নতুন পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করা। বাড়ির ভেতরে একটা এআই ডিভাইস লাগানো ছিল। কেট বলে এটার নাম হচ্ছে সেরাফিন। সেরাফিন অনেকটাই অ্যালেক্সার মতোই কাজ করে, যে কোনো প্রয়োজনে এর কাছ থেকে সাহায্য পাওয়া যায়। দ্য বোরোজের ইমার্জেন্সি সার্ভিসও ছিল। যে কোনো প্রয়োজনে ইমার্জেন্সি সার্ভিসে কল করলে 24 ঘন্টায় সাহায্য পাওয়া যায়। তবে স্যামের এসবে কোনো আগ্রহ ছিল না। সে এখানে এসেছে ব্লেনের সাথে দেখা করে নিজেদের চুক্তি বাতিল করতে, যাতে করে সে এখান থেকে চলে যেতে পারে। জুলি তাকে বোঝানোর চেষ্টা করে আর বলে, বাবা তুমি এখানে বাকি জীবনটা স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবে, এখানে তুমি অনেক ভালো থাকবে। তবুও স্যাম এখানে থাকতে চাইছিল না। জুলিয়া তাকে একটা গল্ফ কার্ডও উপহার দিয়েছিল, যাতে করে সে এই গাড়ির মাধ্যমে জায়গাটা ঘুরে দেখতে পারে। কিছুক্ষণ পর স্যামকে একা রেখে বাকিরা চলে যায়। এরপর স্যাম তার জন্য বরাদ্দ করা বাড়িতে যায়। বাড়ির দরজা খুলতেই হ্যান্ডেলটা তার হাতে চলে আসে। স্যাম এটার কারণ বুঝতে না পারলেও আমরা বুঝতে পারি এই বাড়িটা হচ্ছে গ্রেসের বাড়ি, যা এখন স্যামকে দেওয়া হয়েছে। অর্থাৎ গ্রেস ছিল দ্য বোরোজের একজন বাসিন্দা। এদিকে রাত হয়ে যাওয়ার কারণে স্যাম তার নতুন বাড়িতে ঘুমানোর চেষ্টা করে, তবে সে ঘুমাতে পারে না, কারণ বারবার তার স্বপ্নে ফিরে আসছে তার মৃত স্ত্রী। পরের দিন সকালে ঘুম ভাঙতেই স্যাম তার নতুন প্রতিবেশীদের দেখা পায়। এই হচ্ছে রেনে। একটা সময় সে একজন মিউজিশিয়ান ছিল, কিন্তু রিটায়ারমেন্টের পর সে এখন দ্য বোরোজের স্থায়ী বাসিন্দা। এছাড়াও রয়েছে জুডি এবং ক্রিস্টোফার। তারা দুজনে স্বামী স্ত্রী। জুডি একটা সময় ক্রাইম জার্নালিস্ট ছিল, বিভিন্ন রকম জিনিস নিয়ে ইনভেস্টিগেশন করে তার সময় কাটে। অবাক করা ব্যাপার হচ্ছে সে ইতিমধ্যে স্যামের অতীত হাতড়াতে শুরু করেছে। তার স্বামী ক্রিস্টোফার, সে বেশিরভাগ সময় ঘোরাঘুরি করে নিজের সময় কাটায়। এসব কিছুর ভেতরে হুট করে স্যামের বাড়িতে চলে আসে তার আরেক প্রতিবেশী র্যান্ডাল। পারমিশন ছাড়া বাড়িতে চলে আসার জন্য র্যান্ডাল স্যামকে বলে, কি মামা রাগ করলা? তবে স্যাম তার সাথে খুব একটা কথা বলে না। র্যান্ডাল স্যামের কাছে এসেছিল তাকে আজ রাতের বারবিকিউ পার্টিতে ইনভাইট করার জন্য। স্যাম বলে সে পার্টির ব্যাপারে ভেবে দেখবে। তখন র্যান্ডাল সেখান থেকে চলে যায়।
র্যান্ডালের সম্পর্কে কিছু কথা বলে রাখি। সে বেশ হাসিখুশি এবং চটপট স্বভাবের একজন মানুষ। এছাড়াও র্যান্ডাল মহিলা কমিউনিটিতে বেশ পরিচিত। সম্প্রতি সে এখানকার একজন মহিলার সাথে সম্পর্কে জড়িয়েছে, যে কিনা নিজের গায়ে একটা অদ্ভুত রকমের পারফিউম লাগায়। স্যাম সেখান থেকে দ্য বোরোজের হেডকোয়ার্টারে চলে আসে। রিসেপশনে গিয়ে স্যাম বলে সে ব্লেনের সাথে দেখা করতে চায়। তখন সেখানে একটা গান বেজে উঠলে স্যামের অতীতের কথা মনে পড়ে যায়। সেদিন মারা যাওয়ার আগে স্যাম তার স্ত্রীর সাথে এই গানের তালে ডান্স করছিল। ডান্স করার এক পর্যায়ে হার্ট অ্যাটাকের ফলে স্যামের স্ত্রী মারা যায়। ভিশনটা দেখে স্যাম কিছুটা মেন্টালি আনস্টেবল হয়ে যাওয়ার কারণে সেখান থেকে চলে আসে। বাড়িতে ফেরার সময় স্যামের দেখা হয় রেনের সাথে। তার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল। স্যাম তার দক্ষতা কাজে লাগিয়ে রেনের গাড়িটা ঠিক করে দেয়, আর এফাকে তাদের পরিচয়টাও হয়ে যায়। বাড়িতে স্যাম বসেছিল, তখন সে একটা শব্দ শুনতে পায় আর দেখে সেখানে বসে আছে রুদ্র, যে কিনা মেডিকেল ফ্যাসিলিটিতে ছিল। রুদ্র বিড়বিড় করে একটা কথা বলছিল। দেওয়ালের মধ্যে প্যাঁচা রয়েছে। স্যাম কিছু বুঝে ওঠার আগেই রুদ্র একটা ছুরি নিয়ে তার উপর আক্রমণ করে। স্যাম কোনোমতে নিজেকে বাঁচিয়ে সিকিউরিটি বাটন চেপে দেয়। তখন সেখানে সিকিউরিটির লোকেরা এসে স্যামকে বাঁচিয়ে নেয়। এরপর রুদ্রকে নিয়ে যাওয়া হয় দ্য ম্যানার নামক আরেকটি ভবনে। এটা বোরোজের ভেতরে থাকা একটি বিল্ডিং, যেখানে মানসিক ভারসাম্যহীন মানুষদের রাখা হয়। যাই হোক, ম্যানারে স্যামের সাথে ব্লেনের দেখা হয়। স্যাম এখান থেকে চলে যেতে চায়, এটা ব্লেন আগেই বুঝতে পেরেছিল। তাই সে চুক্তি বাতিল করার সব কাগজপত্র আগে থেকেই রেডি করে রেখেছিল। স্যামকে শুধু সেই কাগজে সই করতে হবে। ব্লেন স্যামের সাথে কথা বলতে বলতে তাকে রুদ্রর কাছে নিয়ে আসে। সেখানে রুদ্র তার কাজের জন্য স্যামের কাছে ক্ষমা চায়। ব্লেন জানায় রুদ্রর এই অবস্থার কারণ বেশ কয়েকদিন আগে তার স্ত্রী গ্রেস মারা গিয়েছে। এছাড়াও বেশ লম্বা একটি সময় ধরে সে মানসিক ডেমেনশিয়াতে ভুগছে, যার ফলে সে কি করে তা সে নিজেও জানে না। অন্যদিকে রেনে বোরোজের সিকিউরিটির 2 জন গার্ডকে ডাক দিয়েছে। মূলত রেনের বাড়িতে থাকা স্টোররুম থেকে বেশ অনেকগুলো কোয়ার্টজ পাথর চুরি হয়ে গিয়েছে। যদিও পাথরের দাম খুব একটা বেশি না, তারপরও বোরোজের চুরির ঘটনা খুব একটা দেখা যায় না। এ ব্যাপারে সিনিয়র অফিসার ফ্র্যাঙ্ক খুব একটা গুরুত্ব না দিলেও জুনিয়র অফিসার পেজ খুব মনোযোগ দিয়ে রেনের কথা শুনছিল। পেজের হাবভাব দেখে মনে হচ্ছিল বয়স বেশি হওয়া সত্ত্বেও সে রেনেকে পছন্দ করে। এদিকে স্যাম ম্যানার থেকে চলে আসছিল। যাওয়ার সময় ব্লেন তাকে বলে সে যেন চুক্তি বাতিলের কাগজে সাইন করার আগে কিছুটা সময় নেয়। স্যাম বাড়িতে ফিরে আসে আর গভীরভাবে চিন্তা করতে শুরু করে। তার মনে হচ্ছিল এই জায়গা ছেড়ে কোনো লাভ নেই। সে এখান থেকে যাবেটাই বা কোথায়, করবেটাই বা কি? তার চেয়েও ভালো বাকি জীবনটা এখানে কাটিয়ে দেওয়া। তখন র্যান্ডাল সেখানে এসে তাকে সান্ত্বনা দেয়। পরের দিন র্যান্ডালের বাড়িতে বারবিকিউ পার্টি ছিল। স্যামও সেই পার্টি অ্যাটেন্ড করেছিল। পার্টিতে র্যান্ডাল, স্যাম, রেনে, ক্রিস্টোফার, জুডি সহ আরও একজন মানুষ ছিল, যার নাম হচ্ছে ওয়ালি। ওয়ালি মানুষ হিসেবে খুব ভালো এবং সে পূর্বে একজন ডাক্তার ছিল। তবে বর্তমানে সে ক্যান্সারের 3rd স্টেজে রয়েছে। তাই সে ঠিক করেছে তার বাকি জীবনটা মিষ্টি পানি খেয়ে কাটিয়ে দিবে। তারা সবাই একসাথে তাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকম ঘটনা নিয়ে গল্প করছিল। তখনই খাবার খাওয়ার সময় জুডির গলায় খাবার আটকে যায়। তাই জুডি হাঁপাতে শুরু করে। এটা দেখে স্যামের চোখের সামনে ভেসে ওঠে লিলির মৃত্যুর সেই ভয়ঙ্কর মুহূর্ত। তাই সে তার ট্রমা কাটাতে কাউকে কিছু না বলে সোজা বাড়িতে চলে আসে। রাতে স্যাম তার বাড়িটাকে নিজের মনের মতো করে সাজাতে শুরু করে। সে এখান থেকে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে। সে কল করে ব্লেনকে জানিয়ে দেয় সে এখান থেকে যেতে চায় না। রাতে স্যাম তার বাড়িতে ঘুমিয়েছিল। মাঝরাতে হুট করে তার ঘুম ভেঙে যায়। তখন স্যাম পাশেই একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। ভালো করে খেয়াল করলে দেখা যায় আওয়াজটা এসেছে তার পাশে থাকা র্যান্ডালের বাড়ি থেকে। র্যান্ডালের বিপদ হতে পারে এটা মনে করে স্যাম একটা হাতুড়ি নিয়ে র্যান্ডালের বাড়িতে যায়। বাড়িতে গেলে স্যাম যা দেখতে পায় তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। বীভৎস দেখতে এক মাকড়সার মতো ক্রিয়েচার র্যান্ডালের ঠিক উপরে দাঁড়িয়ে আছে। প্রাণীটা র্যান্ডালের মুখের ভেতরে তার টেন্টিকেলসগুলো ঢুকিয়ে কিছু একটা শুষে নিচ্ছিল। এটা দেখে স্যাম ভয়ে পাথর হয়ে যায়। আচমকা প্রাণীটা র্যান্ডালকে ছেড়ে স্যামের উপরে ঝাঁপিয়ে পড়ে। স্যাম তার হাতে থাকা হাতুড়ি দিয়ে প্রাণীটার উপরে আঘাত করলে প্রাণীটা মুহূর্তেই অন্ধকারে মিলিয়ে যায়। তবে ততক্ষণে বেশ দেরি হয়ে গিয়েছে। র্যান্ডাল ইতিমধ্যে পাড়ি দিয়েছে না ফেরার দেশে। পরের দিন সকালে সিকিউরিটির লোকেরা এসে র্যান্ডালের নিথর দেহটা নিয়ে যায়। এরকম বিভীষিকাময় একটা রাত কাটিয়ে স্যাম একটু ঘুমানোর চেষ্টা করে। ঘুমের ঘোরে স্যাম আবারও দেখতে পায় তার মৃত স্ত্রী লিলিকে। সে দেখে লিলির মাথায় একটা পাজেলের টুকরো লেগে আছে। তখনই স্যামের ঘুম ভেঙে যায়। স্যামের মাথায় তখন এক গাদা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রুদ্র সেই কথাটা কেন বলেছিল যে দেওয়ালের ভেতরে প্যাঁচা আছে? এছাড়াও গতকাল রাতে দেখা সেই প্রাণীটাই বা আসলে কি? আর যাই হোক, এই প্রাণীটাকে দেখে তো আর পৃথিবীর কোনো প্রাণী বলে মনে হচ্ছিল না। র্যান্ডালের মৃত্যুতে জুডি বেশ ভেঙে পড়েছিল।
কারণ র্যান্ডালের সাথেই তার দুষ্টুমির সম্পর্ক চলছিল। ক্রিস্টোফার তাকে শান্ত হবার জন্য একা ছেড়ে দেয়। এরপর সে তার নিত্যদিনের রুটিন অনুযায়ী গোল্ফ খেলার জন্য বের হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো ক্রিস্টোফার আসলে জানেই না গোল্ফ কিভাবে খেলে। সে গোল্ফ খেলার নাম করে বোরোস থেকে কিছুটা দূরে একটা পরিত্যক্ত জায়গাতে আসে। সেখানে ক্রিস্টোফার ফলের চাষাবাদ করে নেশা করার জন্য। এই জায়গাতে তার একমাত্র সঙ্গী হলো তার পোষা কাক। এই কাকটার নাম সে রেখেছে প্রক্সি। প্রক্সি এখানকার সবকিছু দেখাশোনা করে। ক্রিস্টোফার সেখানে প্রক্সির সাথে তার জীবনে ঘটে যাওয়া সব কষ্টকর মুহূর্তগুলোর কথা শেয়ার করে। এদিকে বোরোজে স্যাম এসেছিল রুদ্রর সাথে দেখা করতে। সে এখানে এসেছিল দেওয়ালের ভেতরে থাকা পেঁচার রহস্যটা জানার জন্য। স্যাম এই ব্যাপারে রুদ্রর সাথে কথা বলতে চাইলেও প্রথমে রুদ্র তেমন কিছু বলতে চায় না। এক পর্যায়ে সে বলে চাবিটা আলোর ভেতরে আছে, আর সব দেওয়ালের ভেতরেই পেঁচা লুকিয়ে আছে। এরপরেই ম্যানারে একজন স্টাফ এসে রুদ্রকে সেখান থেকে নিয়ে যায়, কারণ সে পুনরায় মেন্টালি আনস্টেবল হয়ে গিয়েছিল। অন্যদিকে রেনে জিমের ভেতরে মহিলাদের সাথে কথা বলছিল। তখন সেখানে এক বয়স্ক মহিলা বলে তার কাছে বেশ কিছু কোয়ার্টজ পাথর ছিল, কিন্তু বেশ কয়েকদিন ধরে সেইগুলো খুঁজে পাচ্ছে না। এই কথা শুনে রেনে বুঝতে পারে এমন কেউ একজন আছে যে কিনা শুধুমাত্র কোয়ার্টজ পাথরগুলোকেই চুরি করছে। তখন রেনে সবাইকে নিয়ে সোজা সিকিউরিটি অফিসে চলে যায়। সেখানে পেজকে সব ঘটনা খুলে বলে এবং একটা মিসিং রিপোর্ট লিখতে বলে। পেজ যেহেতু আগে থেকেই রেনের প্রতি দুর্বল ছিল, তাই সে রেনের কথা ফেলতে পারে না। এরপর পেজ বলে সে যেভাবেই হোক রেনের চুরি হয়ে যাওয়া কোয়ার্টজ পাথরগুলোকে উদ্ধার করে দিবে। র্যান্ডালের মৃত্যুতে জুডি বেশ কষ্ট পেয়েছিল। সে তার পুরনো স্মৃতি মনে করার জন্য র্যান্ডালের বাড়িতে যায়। সেখানে জুডির নজর পড়ে মেঝেতে পড়ে থাকা স্যামের হাতুড়ির উপরে। হাতুড়িটা তুলে জুডি স্যামের কাছে যায়। জুডির কাছে হাতুড়িটা দেখে স্যাম জানায় এটা তার হাতুড়ি। এটা জানতে পেরে জুডি স্যামের উপরে সন্দেহ করতে শুরু করে। তার মনে হচ্ছিল স্যামই হয়তো র্যান্ডালের মৃত্যুর জন্য দায়ী। রাত হলেই স্যাম তার বাড়িতে থাকা সব লাইট জ্বালিয়ে দেয়, কারণ রুদ্র বলেছিল চাবিটা আলোর মধ্যে রয়েছে। তাই সে ঘরের সব আলোর ভেতরে চাবিটা খোঁজার চেষ্টা করে, তবে তেমন কিছু পাওয়া যায় না। শেষে যখন স্যাম ওয়াশরুমে লাগানো আয়নার কাছে আসে, তখন স্যাম সেখানে লাইটের ভেতরে একটা চাবি খুঁজে পায়। অর্থাৎ রুদ্র তাকে ঠিকই বলেছিল। চাবিটার গায়ে একটা স্টোরেজ ফ্যাসিলিটির নাম্বার লেখা আছে। নাম্বারটা ছিল 1472। স্যাম তখন সেই চাবিটা নিয়ে 1472 নাম্বার স্টোরেজ ফ্যাসিলিটির কম্পার্টমেন্টে চলে যায়। চাবির সাহায্যে তালা খুলে সে ভেতরে প্রবেশ করে। ভেতরে তেমন কিছু না থাকলেও দেওয়াল নামে একটা বক্স রাখা ছিল। বক্স খুলতেই স্যাম সেখানে একটা পেঁচা খুঁজে পায়। দেখে মনে হচ্ছিল পেঁচাটাকে প্রিজার্ভ করে রাখা হয়েছে। এরপর স্যাম সেই পেঁচাটা নিয়ে বাড়িতে চলে আসে। স্যাম বাড়িতে বসে বোর হচ্ছিল, তাই সে তার বাড়িতে থাকা পুরোনো আমলের টিভিটা অন করে। এই টিভিগুলো সিআরটি টেকনোলজিতে চলে। এখনকার আধুনিক টিভির তুলনায় একেবারে আলাদা। টিভির উজ্জ্বল আলোতে স্যাম এক অদ্ভুত জিনিস দেখতে পায়। স্যামের হাতুড়িটা হঠাৎ করে উজ্জ্বল আলোতে জ্বলতে শুরু করে। এই হাতুড়ির সাহায্যে সে ওই বিভৎস প্রাণীটার গায়ে আঘাত করেছিল। অন্যদিকে পরের দিন পেজ এসেছিল রেনের বাড়িতে। পেজ রেনের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে তাকে পটানোর চেষ্টা করছিল, কারণ আমরা তো অলরেডি জানি পেজ রেনেকে পছন্দ করে। পেজ রেনের স্টোর রুমে একটা মোশন ক্যামেরা লাগিয়ে দেয়, যাতে করে পরবর্তীতে এখানে ঘটে যাওয়া সব ঘটনা তারা মনিটর করতে পারে। অন্যদিকে ক্রিস্টোফার এসেছিল সেই পরিত্যক্ত জায়গাটাতে। সেখানে হঠাৎ করে ক্রিস্টোফারের পোশাক কাক প্রক্সি অদ্ভুত আচরণ করতে শুরু করে। এমনকি প্রক্সি ক্রিস্টোফারের উপরও আক্রমণ করেছিল। প্রক্সি আকাশের দিকে উড়ে যায় এবং কিছুক্ষণ উড়ে সোজা মাটিতে পড়ে সেখানেই মারা যায়। ক্রিস্টোফার যখন অবাক হয়ে আকাশের দিকে তাকায়, তখন সে দেখে হাজার হাজার কাক আকাশে একটি নির্দিষ্ট প্যাটার্নে উড়ে যাচ্ছে, আর কিছুক্ষণ ওড়ার পর কাকগুলো সজোরে নিচে পড়ে সেখানেই মারা যায়। এমন অদ্ভুত দৃশ্য ক্রিস্টোফার তার জীবনে কখনো দেখেনি। সে বুঝতে পারছিল না এর আসল কারণ কি হতে পারে। অন্যদিকে বোরোজে র্যান্ডালের জন্য মেমোরিয়ালের আয়োজন করা হয়েছিল। সভাতে ব্লেনও এসেছিল। সে বাকিদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিল। কিছুক্ষণ পর স্যামও সেখানে আসে, তবে স্যাম মূলত এসেছিল ওয়ালির সাথে কথা বলার জন্য। স্যামকে দেখে জুডির মাথা গরম হয়ে যায়। সে স্যামের উপরে রেগে যায়, কারণ সে মনে করত র্যান্ডালের মৃত্যুর জন্য স্যাম দায়ী। জুডি বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। স্যাম ওয়ালির সাথে আলাদাভাবে কথা বলতে চাইছিল, তবে ওয়ালি মেমোরিয়াল শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে যাবে না। স্যাম সেখানে বসেছিল, তখনই সে তার পাশে একটা পাজলের টুকরো দেখতে পায়। একই রকম পাজলের টুকরো সে তার স্বপ্নে লিলির মাথায়ও দেখেছিল, তবে চোখের পলক ফেলা মাত্রই পাজলটা সেখান থেকে উধাও হয়ে যায়। স্যাম বুঝতে পারছিল না সে বারবার কেন এরকম ভিশন দেখতে পাচ্ছে। রাতের বেলা স্যাম ওয়ালিকে তার বাড়িতে নিয়ে আসে। স্যাম ওয়ালিকে এখানে নিয়ে আসার কারণ হচ্ছে সে একজন ডাক্তার। যে রাতে র্যান্ডাল মারা গিয়েছিল, তখন স্যামের হাতুড়িতে সেই প্রাণীটার কিছুটা রক্ত লেগে গিয়েছিল। স্যাম সেই রক্তটা একটি চামচে লাগিয়ে নেয়। এরপর চামচটা টিভির সামনে রেখে সিআরটি টিভিটা অন করে দেয়। টিভি অন করতেই রক্তটা উজ্জ্বল আলোতে জ্বলজ্বল করতে শুরু করে।
কিছুক্ষণ পর সেই রক্তের ফোঁটা হাওয়ায় ভেসে ওঠে এবং একটা বিস্ফোরণের মধ্য দিয়ে ফোঁটাটা হাজার হাজার ফোঁটায় পরিণত হয়ে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এই দৃশ্যটা দেখে তারা রীতিমতো হাঁ করে তাকিয়ে থাকে। অন্যদিকে ক্রিস্টোফার বাড়িতে ফিরে জুডিকে সেই মৃত কাকগুলোর ব্যাপারে বলছিল। তবে জুডির মন খারাপ থাকায় সে ক্রিস্টোফারের কথায় কান না দিয়ে বাহিরে চলে আসে। তখন জুডির চোখে পড়ে তার সামনে স্যামের বাড়িতে অদ্ভুত এক আলো জ্বলজ্বল করছে। কৌতূহলবশত জুডি বাড়ির কাছে যায়, তবে সে তেমন কিছু বুঝতে পারে না। পরের দিন সকালে স্যাম এবং ওয়ালি সেই রক্তমাখা হাতুড়িটা ব্যাগে ভরে গাড়ি নিয়ে কোথাও একটা যাচ্ছিল। এই ব্যাপারটা আবার জুডি দেখে ফেলে। সে এখন স্যামের উপরে গোয়েন্দার মতো নজর রাখতে শুরু করেছে। এদিকে ওয়ালি $5,000 খরচ করে একটা মেশিন কিনেছে। এটা একটা হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি মেশিন, সংক্ষেপে HPLC। এই মেশিনটা সে কিনেছে যাতে করে সেই রক্তের ফোঁটার উপরে গবেষণা করতে পারে। ওয়ালি আর বেশি দেরি না করে সেই রক্তটা নিয়ে টেস্ট করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তার মেশিনের টেস্ট রিপোর্ট চলে আসে। রিপোর্টটা দেখে তারা রীতিমতো হতবাক হয়ে যায়। পৃথিবীতে বসবাস করা সকল প্রাণী, মানুষ থেকে শুরু করে অণুবীক্ষণ যন্ত্রের প্রাণী পর্যন্ত, সাধারণত সবার রক্তের অ্যামাইনো অ্যাসিডের গঠন একই রকম হয়ে থাকে। বলা চলে একটি নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে। এটাকে বলা হয় লেফট অ্যামাইনো অ্যাসিড। অথচ যেই প্রাণীটার রক্ত তারা টেস্ট করেছে, সেই প্রাণীটার রক্তের অ্যামাইনো অ্যাসিডের গঠন একেবারে আলাদা। এই প্রাণীটা রাইট অ্যামাইনো অ্যাসিডের গঠন ফলো করে। তবে পৃথিবীর বিবর্তন এবং বায়োলজিক্যাল নিয়ম অনুযায়ী রাইট অ্যামাইনো অ্যাসিডের প্যাটার্ন ফলো করা কোনো প্রাণী পৃথিবীর পরিবেশে থাকার কথা নয়। তবে প্রশ্ন হচ্ছে, এরা কারা? এরা কি তাহলে ভিন গ্রহ থেকে আসা কোনো প্রাণী? আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই প্রাণীগুলো এখানে কিভাবে এসেছে? এসব প্রশ্নের উত্তর জানার জন্য ওয়ালি র্যান্ডালের বডির উপরে অটোপসি করার সিদ্ধান্ত নেয়। প্ল্যান অনুযায়ী রাতের বেলা তারা পৌঁছে যায় সেই জায়গাতে যেখানে র্যান্ডালের বডি রাখা হয়েছে। লক খুলে তারা ভেতরে প্রবেশ করে। ভেতরে যেতেই হঠাৎ করে তাদের সামনে জুডি চলে আসে। জুডি তাদের চোখে পেপার স্প্রে ছুঁড়ে মারে। এই কাজ করে জুডি মনে করেছিল সে অনেক মহান কাজ করে ফেলেছে। পরে দেখা যায় জুডি যে পেপার স্প্রেটা এনেছিল সেটার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। জুডি তাদেরকে র্যান্ডালের মৃত্যুর জন্য দায়ী মনে করে। তখন ওয়ালি তাকে বোঝানোর চেষ্টা করে যে তারা র্যান্ডালের মৃত্যুর সাথে কোনোভাবে জড়িত নয়, উল্টো তারা তো র্যান্ডালের মৃত্যুর কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। এরপর ডাক্তার ওয়ালি একাই র্যান্ডালের অটোপসি করতে শুরু করে। এদিকে বাহিরে জুডি এবং স্যাম নিজেদের মধ্যে কথা বলছিল। স্যাম জুডিকে সেই অদ্ভুত প্রাণীটার সম্পর্কে বলে। র্যান্ডালের মৃত্যুতে জুডি বেশ কষ্ট পেয়েছিল, কারণ সে র্যান্ডালকে সত্যিই ভালোবাসত। এই নিয়ে তারা নিজেদের মধ্যে কথা বলছিল। কিছুক্ষণ পর ওয়ালি সেখানে অটোপসির রিপোর্ট নিয়ে আসে। রিপোর্টটা বেশ অদ্ভুত ছিল। তারা দেখতে পায় র্যান্ডালের মুখের ভেতরে উপরের দিকে অনেক ছোট ছোট ছিদ্র বা ফুটো দেখা যাচ্ছে। ছিদ্রগুলো দেখে মনে হচ্ছিল কেউ সিরিঞ্জের মাধ্যমে এই পথ দিয়ে কিছু একটা বের করে নিয়েছে। এটা দেখে স্যাম বলে, যেদিন র্যান্ডাল মারা গিয়েছিল সেদিন আমি দেখেছিলাম সেই বিভৎস প্রাণীটা তার টেন্টিকেলসের সাহায্যে র্যান্ডালের মুখ থেকে কিছু একটা বের করে নিচ্ছে। ওয়ালি তখন স্যাম এবং জুডির মুখ চেক করে। আশ্চর্যজনকভাবে তাদের মুখের ভেতরেও ঠিক একই রকমের ছোট ছোট ছিদ্র রয়েছে। এটা দেখে তারা বুঝতে পারে তারা যখন রাতে ঘুমিয়ে থাকে তখন সেই অদ্ভুত প্রাণীগুলো এসে তাদের মুখ থেকে কিছু একটা নিয়ে যায়। অর্থাৎ দা বোরোজে থাকা প্রতিটা বয়স্ক মানুষ ধীরে ধীরে সেই প্রাণীগুলোর খাবারে পরিণত হচ্ছে। অন্যদিকে রেনে, যে কিনা তার বাড়িতে বসেছিল, হঠাৎ করে স্টোর রুমে লাগানো সেই ক্যামেরার মোশন অ্যালার্ম বেজে ওঠে। এটা তখনই বাজে যখন সেখানে কোনো মুভমেন্ট হয়। সে পেজকে খবর দিয়ে নিজে একটা লাঠি নিয়ে স্টোর রুমে চলে যায়। রেনে স্টোর রুমে এসে দেখতে পায় কোয়ার্টজ পাথরের বক্সটা মেঝেতে পড়ে আছে। তখনই রেনের পেছন দিয়ে কিছু একটা ঝড়ের গতিতে চলে যায়। আতঙ্কিত অবস্থায় সে পেছনে তাকালে পেজকে দেখতে পায়। রেনের মনে হয় পেজ হয়তো তার সাথে দুষ্টুমি করছে। যাই হোক, তারা স্টোর রুম থেকে চলে গেলে সেখানে উপস্থিত হয় ফ্র্যাঙ্ক ইউভি লাইটের মাধ্যমে বক্সটাকে চেক করে বুঝতে পারে এখানে কে এসেছিল। তাহলে কি ফ্র্যাঙ্ক আগে থেকে এই প্রাণীদের সম্পর্কে জানে? এদিকে পেজ এবং রেনে নিজেদের মধ্যে গল্প করছিল। ফেলে আসা অতীত নিয়ে তারা কথা বলছিল। গল্প করতে করতে এক পর্যায়ে তারা বেশ কাছাকাছি চলে আসে এবং নিজেদের মধ্যে দুষ্টু কার্যকলাপ করতে শুরু করে। অন্যদিকে স্যাম, জুডি এবং ওয়ালি নিজেদের মধ্যে সেই প্রাণীগুলোর ব্যাপারে আলোচনা করছিল। যেভাবেই হোক তারা এটার রহস্য উদ্ঘাটন করবে। এদিকে পেজ এবং রেনে বাড়িতে গভীরভাবে ঘুমাচ্ছিল। তখন সেখানে রেনের বাড়িতে হাজির হয় সেই অদ্ভুত প্রাণীটা তার লম্বা টেন্টিকলসগুলো রেনের মুখের ভেতরে ঢুকিয়ে সেখান থেকে কিছু একটা শুষে নিতে শুরু করে। পরের দিন ক্রিস্টোফার তার মৃত কাক প্রক্সিকে নিয়ে এসেছিল দাফন করার জন্য। সসম্মানে প্রক্সিকে দাফন করে সে বোরোজে ফিরে যাচ্ছিল। ফেরার সময় সে রাস্তায় একটা গুহা খুঁজে পায়। কৌতূহলবশত ক্রিস্টোফার গুহার ভেতরে প্রবেশ করে। গুহার দরজাটা ভাঙা ছিল, তাই ভেতরে ঢুকতে গিয়ে তার হাত কিছুটা কেটে যায়। ভেতরে এসে ক্রিস্টোফার যা দেখতে পায় তা সে নিজের চোখে বিশ্বাস করতে পারে না। সেখানে ছিল একটা পিচ ফলের গাছ। সম্পূর্ণ গাছটা কোয়ার্টজ পাথর দিয়ে সাজানো।
পুরো গাছে একটাই মাত্র ফল ধরে আছে। ক্রিস্টোফার যখন সেই ফল টাচ করে তখন অদ্ভুতভাবে তার হাতে কাটা ক্ষত স্থানটা ঠিক হয়ে যায়। এটা দেখে ক্রিস্টোফার সেই ফলটা খেয়ে নেয়। অন্যদিকে বোরোজে স্যাম এসেছিল ব্লেনের সাথে দেখা করতে। স্যাম তাকে সেই অদ্ভুত প্রাণীটার কথা বলে। তখন ব্লেন এই ব্যাপারটাকে স্যামের মনের ভুল বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। ব্লেনের মতে স্যাম এক প্রকার মানসিক ডেমেনশিয়াতে ভুগছে, যার কারণে তার মনের মধ্যে একটা কাল্পনিক প্রাণী বাসা বেঁধেছে। আর একদিন এই প্রাণীটার হাতেই স্যামকে মরতে হবে। যাওয়ার আগে ব্লেন তাকে রুদ্রর মেমোরিয়ালে ইনভাইট করে। রুদ্র কিভাবে মারা গিয়েছে এটা জানতে চাইলে ব্লেন বলে স্যামের মতোই রুদ্রর মনের ভেতরে একটা কাল্পনিক প্রাণী বাসা বেঁধেছিল। এদিকে ওয়ালি এবং জুডি নিজেদের মধ্যে কথা বলছিল। সেই অদ্ভুত প্রাণীগুলো তাদের মুখ থেকে ঠিক কোন জিনিসটা শুষে নিয়ে যাচ্ছে তারা আলোচনা করে সেই প্রশ্নটার উত্তর খুঁজে বের করার চেষ্টা করছিল। তখন স্যাম তাদের কাছে আসে। স্যামের মতে ব্লেন ওই প্রাণীগুলোকে কন্ট্রোল করছে। তখন ওয়ালি জানায় সে রিসার্চ করে জানতে পেরেছে সেই অদ্ভুত প্রাণীগুলো নিজেদের টেন্টিকেলসের সাহায্যে মানুষের মস্তিষ্কে থাকা একটি বিশেষ ধরনের ফ্লুইড নিয়ে যাচ্ছে। এটার নাম হচ্ছে স্পাইরাল ফ্লুইড। এটা সাধারণত মানুষের মস্তিষ্কের চারপাশে লেগে থাকে। প্রাণীগুলো প্রতিদিন একটু একটু করে ফ্লুইড নিয়ে যাচ্ছে, কারণ একেবারে সব ফ্লুইড নিয়ে গেলে মানুষটা মারা যাবে। এর ফলে ধীরে ধীরে ফ্লুইডের অভাবে মস্তিষ্ক দুর্বল হয়ে যায়। তখন শুরু হয় মানসিক ডেমেনশিয়া। আর এই মানসিক ডেমেনশিয়ার অজুহাতে তাদেরকে ম্যানারে নিয়ে যাওয়া হয়। স্যাম, জুডি এবং ওয়ালি আলোচনা করে সেই প্রাণীটাকে ধরার একটা উপায় খুঁজে বের করে। তাদের প্ল্যান হচ্ছে বেশ ভালো পরিমাণে স্পাইরাল ফ্লুইড একত্র করে প্রাণীটার জন্য একটা ট্র্যাপ তৈরি করবে। তবে প্রশ্ন হচ্ছে ফ্লুইড আসবে কোথা থেকে। তখন সবাই স্যামের দিকে তাকায়। বাধ্য হয়ে স্যাম ফ্লুইড দিতে রাজি হয়। এরপর ডাক্তার ওয়ালি খুব সাবধানতার সাথে স্যামের মুখের ভেতর থেকে কিছুটা ফ্লুইড বের করে নেয়। তবে ট্র্যাপ বানালে তো আর হবে না, প্রাণীটাকে ধরে রাখার জন্য কিছু একটা করতে হবে। যেহেতু সিআরটি টিভির ডিসপ্লের সামনে প্রাণীটার রক্তের রিয়েকশন হয়, তাই হতে পারে অনেকগুলো টিভি একসাথে একটা জায়গাতে রাখলে তারা টিভির সাহায্যে সেই প্রাণীটাকে বন্দি করতে পারবে। স্যামের বাড়ির গ্যারাজে এরকম অনেকগুলো টিভি ছিল, তাই স্যাম এবং জুডি বেরিয়ে পড়ে সেই টিভিগুলো নিয়ে আসার জন্য। তারা স্টোর রুম থেকে টিভি নেওয়ার ব্যবস্থা করছিল। তখন সেখানে স্যামের মেয়ে জুলিয়া হাজির হয়। জুলিয়া মনে করে বাবার সাথে জুডির চক্কর চলছে, তাই সে স্যামের উপরে রেগে যায়। অন্যদিকে আমরা ক্রিস্টোফারকে দেখতে পাই। গুহার ভেতরে পাওয়া সেই অদ্ভুত পিচ ফলটা খেয়ে সে এখন যুবক হয়ে গিয়েছে। এমনকি তার শরীরে যৌবনকালের মতো শক্তিও ফিরে এসেছে। ক্রিস্টোফার যখন কিছু জিনিসপত্র কেনার জন্য একটা দোকানে এসেছিল তখন সেখানে একটা ছিনতাইকারী হামলা করে। ক্রিস্টোফারের শরীরে তখন এতটাই শক্তি ছিল যে সে একাই ছিনতাইকারীকে মেরে ধরাশায়ী করে ফেলে। ক্রিস্টোফার ভালো করেই বুঝতে পারছিল এই অদ্ভুত পরিবর্তন এসেছে সেই পিচ ফল খাওয়ার জন্য। এদিকে রেনে বাড়িতে বসে গতকাল রাতের স্টোর রুমের সিসিটিভি ফুটেজ দেখছিল। তখন রেনে বেশ অদ্ভুত একটা জিনিস দেখতে পায়। সে দেখে ফ্র্যাঙ্ক তার রুমে এসে চুরি হয়ে যাওয়া কোয়ার্টসের খালি বক্সটা নিয়ে চলে যায়। রেনে সেখান থেকে ফ্র্যাঙ্কের একটা ছবি তুলে ইন্টারনেটে সার্চ করে সে যা দেখতে পায় তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। 1975 সালের 21শে নভেম্বর, অর্থাৎ প্রায় 50 বছর আগের একটি নিউজে দেখা যায় মেল্টন হাউজার নামে এক জেলখানার ওয়ার্ডেন ছিল, যে কিনা একটি গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছে। আর সেই ওয়ার্ডেনের সাথে ফ্র্যাঙ্কের ছবি হুবহু মিলে যায়। তখন রেনে ফ্র্যাঙ্কের সম্পর্কে আরও তথ্য জোগাড় করার জন্য মেল্টন হাউজারের ছেলের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। মেল্টনের ছেলের সাথে দেখা করলে সে জানায় তার বাবা অনেক খারাপ একজন লোক ছিল, সবসময় নিজের স্বার্থ নিয়েই পড়ে থাকতো। অ্যাক্সিডেন্টের কারণে তার বাবা মারা যায়। রেনে তার কাছ থেকে মেল্টন হাউজারের বেশ কিছু ছবি খুঁজে পায়। সেই ছবিগুলো দেখে রেনে যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। 1975 সালে তোলা সেই ছবিতে ফ্র্যাঙ্কের পাশে দাঁড়িয়ে আছে ব্লেন। ছবিতে ব্লেনকে দেখে ইয়ং মনে হচ্ছিল, একেবারে এখনকার মতো। গত 50 বছরে তার বয়স যেন একদিনও বাড়েনি। এদিকে বোরোজে যুবক হয়ে যাওয়া ক্রিস্টোফার বারে এসেছিল ড্রিঙ্কস করার জন্য। সেখানে তার সাথে দেখা হয় ব্লেনের স্ত্রী অ্যানালিসের সাথে। অ্যানালিস ক্রিস্টোফারকে দেখে বেশ অদ্ভুত একটা কথা বলে। সে বলে দ্য বোরোজে থাকা প্রতিটা মানুষকে এখানে থাকার জন্য ভারী মূল্য দিতে হয়। তখনই ক্রিস্টোফার কাশতে শুরু করে, আর মুহূর্তের মধ্যেই তার যৌবন মিলিয়ে যায় এবং সে পুনরায় বৃদ্ধ ক্রিস্টোফারে পরিণত হয়। ক্রিস্টোফারের কাছে এখনও সেই পিচ ফলের বীজটা আছে। সে ওয়াশরুমে গিয়ে যখন এটা খেতে যাবে তখন সেখানে অ্যানালিস চলে আসে। এদিকে পেজ সিকিউরিটি রুমে বসেছিল। সে অনেকদিন ধরে খেয়াল করছে ফ্র্যাঙ্ক এবং ব্লেন প্রায়ই বোরোজের আন্ডারগ্রাউন্ডে যায়, তাই সে ফ্র্যাঙ্কের কার্ড চুরি করে বোরোজের আন্ডারগ্রাউন্ড ফেসিলিটির ভেতরে আসে। একটা সময় পেজ আন্ডারগ্রাউন্ডের ভেতরে একটি দরজা খুলে কিছু একটা দেখে হাঁ করে তাকিয়ে থাকে। তখনই ফ্র্যাঙ্ক পেছন থেকে এসে পেজের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। রাতের বেলা ওয়ালি, স্যাম এবং জুডি সেই প্রাণীটাকে ধরার জন্য একটি ট্র্যাপ তৈরি করেছে। ওয়ালি একটা ডামির মুখের ভেতরে স্যামের শরীর থেকে সংগ্রহ করা স্পাইরাল ফ্লুইড লাগিয়ে দেয়।
স্যাম সেই ডামিটার পাশে অনেকগুলো সিআরটি টিভি সাজিয়ে রাখে। এদিকে জুডিও প্রাণীটার মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিল। কিছুক্ষণ পর তারা বুঝতে পারে প্রাণীটা এসে গেছে, তাই স্যাম সবগুলো টিভি একত্রে চালু করে দেয়। তবে এতগুলো টিভি একত্রে চালু করার কারণে সেখানে ওভারলোড হয়ে মেন সুইচ নষ্ট হয়ে যায়। আর তখনই তাদের সামনে হাজির হয় অসংখ্য টেন্টিকেলস বিশিষ্ট সেই বীভৎস প্রাণীটা। জুডি প্রাণীটার উপরে গুলি চালালে সেটা অন্ধকারের ভেতরে রান্নাঘরের দিকে পালিয়ে যায়। গুলি চালানোর কারণে প্রাণীটার শরীর থেকে কিছুটা নীল রক্ত মেঝেতে পড়ে গিয়েছিল। প্রাণীটাকে ফলো করে রান্নাঘরে এসে তারা দেখে প্রাণীটা ওভেনের ভেতরে চলে গিয়েছে। ওভেনটা খুলে তারা দেখতে পায় ওভেনের ভেতর দিয়ে বাড়ির নিচে একটা বিশাল আন্ডারগ্রাউন্ড টানেল চলে গিয়েছে। আর এখানেই দ্য বোরো সিজন 1-এর প্রথম 4টি এপিসোড শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোডগুলো সম্প্রতি মুক্তি পেয়েছে। আপনাদের যথেষ্ট রেসপন্স পেলে আমরা পরবর্তী এপিসোডগুলো নিয়ে খুব শীঘ্রই হাজির হব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।